প্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য ফ্রন্ট পেজে উপস্থিত রয়েছেন অত্যন্ত সুপরিচিত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। শুভ সকাল, আপনাকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলো শিরোনাম: সরবরাহে ঘাটতি নেই, তবে আসেনি জরুরি তেল। জ্বালানি পরিস্থিতি: নতুন উৎস থেকে সরাসরি তেল কেনার প্রক্রিয়া 8টি বিদেশি জাহাজ কোম্পানি কাজ পেল, তেল সরবরাহ করেনি। এখন উন্মুক্ত দরপত্র আহ্বান করা হচ্ছে। সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল। এরপরে জানাচ্ছি আমার দেশের সংবাদ শিরোনাম: টানা বৃষ্টিতে বুড়োর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত। ডুবে গেছে পাকা ধান, উত্তর পূর্বাঞ্চলে বন্যা, 4 নদীর পানি বিপদসীমার উপরে। খাদ্য উৎপাদন ঘাটতির আশঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, অস্ত্রের ঝনঝনানি। এটি আরেকটি শিরোনাম। এবার জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম: থই থই পানিতে ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক, সংসদে রুমিন ফারহানা। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেওয়া হবে, প্রধানমন্ত্রী। সমকালের শিরোনাম: আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজার তালিকা কাটছাঁট। আরেকটি শিরোনাম: হামের পর নিউমোনিয়া ও অপুষ্টির শিকার শিশুরা। যুগান্তরের শিরোনাম: পানির নিচে কৃষকের স্বপ্ন, দেশ জুড়ে ঝড় বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওরে হাহাকার। আরেকটি শিরোনাম: হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের সহযোগিতা দেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। মানব জমিনের শিরোনাম: হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যা। আরেকটি শিরোনাম: উজানের ঢলে স্বপ্নভঙ্গ কৃষকের। কালের কণ্ঠে শিরোনাম জানাচ্ছি: হাওরের 38% ধান ক্ষতির মুখে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল, কাঁদছেন হাওরের কৃষকরা। আরেকটি শিরোনাম: জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, পাশে বসুন্ধরা। কালবেলা শিরোনাম: এএসআই কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা, এএসআই পদে সরাসরি নিয়োগ কার্যক্রম। আরেকটি শিরোনাম: এনবিআর কর্মকর্তার বিপুল সম্পদ, দুর্নীতি অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন, বলছে দুদক। বিচারপতিদের বয়সসীমা কমানো নিয়ে আলোচনা। দৈনিক ইনকিলাব: হাওরপাড়ে কৃষকের কান্না, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার লড়াই। আরেকটি শিরোনাম: পুলিশ খুঁজছে 2 কিলারকে, পরিবারের অভিযোগ ইজারার দ্বন্দ্বে খুন, শিশু সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে। দেশ রূপান্তরের শিরোনাম জানাচ্ছি: টার্গেট কিলিং এর ছক, আন্ডারওয়ার্ল্ডের নতুন মেরুকরণ। আরেকটি শিরোনাম: টিটন হত্যার নির্দেশ আসে মালয়েশিয়া থেকে। নয়া দিগন্ত: জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সংসদের মতো পার্থক্য, সংবিধান সংশোধন 17 সদস্যের কমিটিতে বিরোধী দলকে 5 জনের নাম দেওয়ার প্রস্তাব আইনমন্ত্রীর। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, নাম দিতে সময় নিলেন বিরোধী দলীয় নেতা। বণিক বার্তার শিরোনাম: কোরবানি কেন্দ্রিক বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বাংলাদেশ। আরেকটি শিরোনাম: রেল পরিচালনায় ভুল নীতিতে চলছে দেশ। এবার ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টারের শিরোনাম জানাচ্ছি: হারভেস্ট অর নট, হার্ট ব্রেক অলমোস্ট সার্টেন। আরেকটি শিরোনাম: গভর্নমেন্ট ফিচার চার্টার প্যানেল, অপোজিশন 6 টাইম। নিউজের শিরোনাম: গভর্নমেন্ট প্রপোজেস জাতীয় সংসদ বডি ফর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আরেকটি শিরোনাম: মিজলেস ভ্যাকসিনেশন গ্যাপস ওয়াইডেন সিন্স 2020। এবং সবশেষ জানাচ্ছি ডেইলি স্টারের শিরোনাম: রিলেন্টলেস রেইনস সাবমার্জ সিটিজ। আরেকটি শিরোনাম: হেভি রেইনস ডেভাস্টেট বোরো ক্রপস অ্যাক্রস রিজিয়নস। সোহরাব হাসান, আমরা সবগুলো সংবাদপত্রের শিরোনাম দেখলাম। মোটামুটি হাওড়া অঞ্চলে যে অতিবৃষ্টির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকা ধান ডুবে গেছে, এবং আমরা জানি যে প্রতি বছরই সেখানে বন্যা হয় অতিবৃষ্টির কারণে। তো এই যে কৃষকের ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা আবার দেখলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 3 মাস হাওড় অঞ্চলের কৃষকদের সহায়তা করা হবে। এটি পর্যাপ্ত কিনা এবং আরও কিছু ব্যবস্থা নেওয়া আগে থেকেই দরকার ছিল কিনা, বা মানে ভবিষ্যতে যাতে এরকম না হয় সেরকম ব্যবস্থা নেওয়া দরকার। না, প্রথমত হচ্ছে হাওরে এই যে প্রতি বছরই পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে যায় এবং ফসল ডুবে যায়, এটার প্রতিকার কি? আমরা তো দেখেছিলাম যে
প্রতি বছরই কিন্তু বাঁধ নির্মাণে বরাদ্দ থাকে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটা করা হয়। বাঁধ নির্মাণ কতটা টেকসই ছিল অথবা নির্মাণে কোনো ঘাটতি বা কোনো দুর্বলতা ছিল কিনা, এখন যখন ফসল ডুবে গেছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি পত্রিকার শিরোনামে আছে কিন্তু 38% ফসল নষ্ট হয়েছে। জি, কালার কন্ডিশন। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী বা সরকার এই কৃষকদের সহায়তা দিল, অর্থাৎ তাদের খাইয়ে বাঁচানোর জন্যে বা তাদের এই বিপদ থেকে মুক্তির জন্যে। কিন্তু যে হাওর অঞ্চল কিন্তু বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার, মানে সেখানে বিশেষ করে এই মৌসুমে যে ধান হয়, তো এই যে ধানটি ক্ষতিগ্রস্ত হলো, ধানটি নষ্ট হলো, এটি তো শুধু কৃষকের ক্ষতি না, মানে দেশের খাদ্য মজুদ বা খাদ্যের যে চাহিদা পূরণে যে কৃষকদের অবদান বা এই হাওর যে অবদান রাখে, সেখানে একটা বড় ঘাটতি দেখা গেল, বড় ছেদ ঘটলো। কৃষি অর্থনীতিবিদরা কিন্তু সেটাই বলছে, আমার দেশে অনুমান করেছে খাদ্য ঘাটতির একটা আশঙ্কা। খাদ্য ঘাটতির আশঙ্কা, এবং এবার যে মনে হচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে আরও সামনে আরও বৃষ্টি, মানে অতিবৃষ্টি হতে পারে। অতিবৃষ্টি মানে হচ্ছে ঢল, এবং এটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে হয়তো, আমাদের ভৌগোলিক সীমার মধ্যে যেটা। আবার যেটা উজানে যে ঢল, উজানে যদি বৃষ্টি হয় সেটা আমাদের হাতে কিন্তু মানে এমন কোনো চেরাগ নাই যে যেটা দিয়ে এটা মোকাবেলা করা যাবে। তো পুরো হাওর ব্যবস্থাপনার যে উন্নয়ন দরকার, এবং একজন সরকার দলীয় সংসদ সদস্যও কিন্তু হাওরের এই বিপদ থেকে কাটানোর জন্য সরকারের কি পদক্ষেপ, স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। হাওর অঞ্চল একটা কমিশন গঠন করার কথা বলেছে, জানি না। এবং কমিশন গঠন সে তো অনেক পরের। প্রথমত হচ্ছে যে এই ক্ষয়ক্ষতি কতটা হলো সেটা নিরূপণ করে কৃষকদের সহায়তা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী, এটা ভালো। কিন্তু এর পাশাপাশি যে কী পরিমাণ ফসল নষ্ট হলো তার হিসাব করে এটি কিন্তু আমদানি করতে হবে অথবা এর অভাব পূরণ করতে হবে। যদি অন্য এলাকা থেকে পূরণ করা যায় সেটা ভালো, কিন্তু আমরা তো এমনিও খাদ্য ঘাটতিতে আছি। যদিও বিভিন্ন সরকারের নীতি নির্ধারকরা বলতেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আসলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই। আর তারপরও কিন্তু এখনও এই যে প্রাকৃতিক দুর্যোগ, আগামী বর্ষা মৌসুমে তো আরও দুর্যোগের শঙ্কা আছে, এবং সেটা আমরা আশা করব যে যতটা এটা সহনীয় করা যায়, যতটা কমানো যায়। আর এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত সহায়তা দেওয়া উচিত। আমি এই সরকারের কথা বলবো না, কারণ এই সরকার তো খুব কম সময়, 2 মাসের কয়েকদিন বেশি সময় দায়িত্ব নিয়েছে। কিন্তু গত সরকারের, বিগত যে সরকারটি ছিল, যে সরকার আসলে উৎখাত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে, সেই সরকারের সঙ্গে ঢাক ঢোল পিটিয়ে বলা হতে দেয় খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করেছি। আপনি যে কথাটি বলছেন যে এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়নি, কিন্তু ওই সময় কিন্তু ঢাক ঢোল পিটিয়েই বলা হতো। না, ঢাক ঢোল পিটিয়ে বলা হতো। খাদ্য উৎপাদনের তো একটা পরিসংখ্যানও আছে, এবং সেটা আমাদের নয়, এই মানে আন্তর্জাতিক সংস্থাগুলোরও আছে। আর সেখানে খাদ্য উৎপাদন তো বেড়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই, এবং তার প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে তো আমাদের খাদ্যের চাহিদাও বেড়েছে। যেমন আমরা চালে অনেক সময় যে চাল আমদানি করতে হয় না, যে মৌসুমে বা যে বছর ভালো উৎপাদন হয় বা কম আমদানি করতে হয়। আর গম ভুট্টা আমদানি করতে হয়, এটাও তো চালের বিকল্প। যেমন গ্রামাঞ্চলে একসময় এখনও হয়তো গ্রামাঞ্চলে অনেকে খান, 3 বেলায় ভাত খান, কিন্তু শহরাঞ্চলে তো 3 বেলা ভাত খান না, এবং শহরে মানুষ বেড়েছে। তা মানুষের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন হয়। সুতরাং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মানে চালের কথাই যদি বলা হয়। দ্বিতীয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমরা হাওরে প্রতি বছর যে বন্যা হয়, বন্যা ঠেকাতে পারি না কেন? আর এখানে আমাদের
ব্যবস্থাপনার পরিকল্পনার কোনো ঘাটতি আছে কিনা, আর সেখানে যে বাঁধগুলো দেওয়ার কথা সেটা অনেক আগে, এখন বন্যা হচ্ছে, বন্যার সময় বা বৃষ্টির সময় বাঁধ দিলে তো কাজ হবে না। এটা সবটা নিয়েই এখন আগের সরকার বলেছে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, সেটা যদি নাও হয়ে থাকে এই সরকারের দায়িত্ব এসে পড়ে যে এই খাদ্য ঘাটতি কীভাবে পূরণ করা যায়, কীভাবে কমানো যায়। একই সঙ্গে খাদ্যের দাম, জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুর কিন্তু দাম বাড়ার একটা আশঙ্কা আছে, সেটাও সহনীয়। গতকালকে আমরা দেখলাম যে সয়াবিন তেলের দাম যেটা সয়াবিন বেড়েছে 4 টাকা, সেটা খুব হয়তো পরিমাণের দিক থেকে বেশি না। জ্বালানির কারণে এই মুহূর্তে কিন্তু সারা বিশ্বেই নিত্যপণ্যের দাম বেড়েছে, খাদ্যপণ্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে। আর তার সাথে তো আমাদের কী বলে সমন্বয় করতে হবে, একই সঙ্গে আয় বাড়াতে হবে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সরকার আয় বাড়ানোর কোনো পরিকল্পনা বা কত দ্রুত সেটি বাস্তবায়ন করা যায়। সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, অর্থাৎ যাদের সামর্থ্য নেই নিজের অর্থে চলার মতো তাদেরকে সহায়তা দেওয়া। কিন্তু এই মানুষগুলোকে যদি আমরা কাজ দিতে পারতাম, তাদের একটি পরিবারে 2,500 টাকা সহায়তা না দিয়ে যদি একজনকে চাকরি দেওয়া যেত, সেটা কিন্তু অনেক বেশি টেকসই হতো, অনেক বেশি অর্থনীতির জন্যে, দেশের জন্য অনেক সুফল বয়ে আনত। সরকার তো তার একটা নির্বাচনী ইয়ে ছিল যে তারা 1 কোটি মানুষকে 6 মাসের মধ্যে চাকরি দেবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে আগামী 6 মাসে বা আগামী 100 দিনের তো সরকার একটা থাকবে, 100 দিনে কত। কিন্তু তারই মধ্যে যে ইরান বা মধ্যপ্রাচ্যের যে সংকট, এর কারণে এক ধরনের একটা প্রভাব, এটা তো আনএক্সপেক্টেড ছিল, তখন তো আর এটা ছিল যে কোনো মানে আমাদের প্রত্যাশা অনুযায়ী তো সব কিছু হয় না। আন্তর্বৈশ্বিক বিষয়, প্রাকৃতিক দুর্যোগ, আজকে যদি হাওরে পাহাড়ি ঢলের মাত্রা না বাড়তো তাহলে হয়তো সেখানে ফসল নষ্ট না হতো। কিন্তু সরকারকে কিন্তু এই দুর্যোগ মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নিতে হয়। জ্বালানি সংকট এটাও একটা দুর্যোগ, এটা হচ্ছে বৈশ্বিক দুর্যোগ। আর হাওরে যে বন্যা হলো সেটা প্রাকৃতিক দুর্যোগ। সব দুর্যোগকে মাথায় রাখতে হবে। এখন এই দুর্যোগের কারণে যদি কারো চাকরির সরকার প্রতিশ্রুতি রক্ষা না করতে পারে চাকরির, আর সেটা কিন্তু এক ধরনের সরকারের ব্যর্থতাই। তাহলে বিকল্প কী? মানে কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বিনিয়োগ কম হয়েছে, রাজস্ব আয় কম হয়েছে, এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা। যদিও ওই সরকার যখন ক্ষমতায় এসেছিল তারা অর্থনীতিকে সচল করার, চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা তো দেখলাম যে বিরাট মানে জৌলুসপূর্ণ পরিবেশে বিনিয়োগ সম্মেলন হলো, কত টাকার বিনিয়োগ আসছে। এই সরকারের মাত্র 2 মাস হয়েছে, আমরা বলতে চাচ্ছি না যে এখন এই সরকার ব্যর্থ, কিন্তু সরকারের পরিকল্পনা কোন দিকে আগাচ্ছে? মানুষকে সহায়তা দেওয়ার, না মানুষকে সক্ষম করে তোলার, না কর্মসংস্থান তৈরি করার? সেটা ঠিক আছে, অবশ্যই কর্মসংস্থান তৈরি করে এবং সেটা আশা করা যায় ধীরে ধীরে করার তারা চেষ্টা করবে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম হাওড় অঞ্চলে যে বন্যা অতিবৃষ্টির কারণে, কিন্তু আমরা দেখেছি যে হাওড় অঞ্চলে একটা এক্সপ্রেসওয়ে আছে এবং অনেকেই কিন্তু, যেটা বিগত সরকার আমলে করা হয়েছিল, তো অনেকেই কিন্তু বলার চেষ্টা করছে যে এটির কারণেই বন্যার, মানে এটিও একটা অন্যতম কারণ পানির যে প্রবাহ সেটি বাধাগ্রস্ত করা হয়। মানে একদিকে বাঁধের ওপার থেকে, মানে সেই সড়কের ওপার থেকে এপারে আসতে পারে না বা আটকে থাকে, যে কারণে বন্যা হয়। এটা তো, কিন্তু এটা নিয়ে আমাদের রাজনৈতিক বক্তৃতা বিবৃতি শুনেছি। এটা নিয়ে একটা বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিশন করা হোক। সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী যদি কেউ দায়ী থাকে এরকম অপরিণামদর্শী পরিকল্পনা নেওয়ার জন্য, তাকে জবাবদিহির আওতায় আনা হোক। এবং একই সঙ্গে সেটার প্রতিকারটা কি, এই বাঁধটা তাহলে ভেঙে দিতে হবে, মানে এই যে সড়কটি তাহলে ভেঙে দিতে হবে কি না, মানে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ বলতে পারবো না, রাজনীতিকরাও পারবে না। এটা যারা বিশেষজ্ঞ তাদের দিয়ে এটা সুপারিশ করতে হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী এটা বাস্তবায়ন করতে হবে। আমরা বললাম যে এই বন্যার জন্যে আওয়ামী লীগ সরকার দায়ী, মানে তৎকালীন মানে তারা যখন ক্ষমতায় ছিলাম, কিন্তু সেটা তো প্রতিকার হলো না। সেটা আমরা চিহ্নিত করলাম, ত্রুটিটা ভুল বা অন্যায়টা চিহ্নিত করলাম, প্রতিকারটা আনতে হবে। তাহলে বাঁধটা ভেঙে দিতে হবে, বাঁধ তো না, সড়কটা ভেঙে দিতে হবে। যদি আমরা মনে করি, যদি বিশেষজ্ঞরা মনে করেন যে এই সড়কটি হাওরের জন্য দুঃখ,
মানে হাওরের সর্বনাশ করে দিয়েছে, তাহলে সেটা করতে হবে। এখন আমরা শুধু বক্তৃতা দিলাম যে সর্বনাশ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো প্রতিকার করলাম না, তাহলে তো হবে না। ওই কর্মসংস্থানের কথা যেটি বলছিলেন যে তারেক রহমানের প্রতিশ্রুতি হচ্ছে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, সেটা তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং খাত, ক্ষুদ্র মাঝারি শিল্প, প্রবাসী এবং প্রবাসী খাত, বন্ধ শিল্প কারখানা চালু করার মাধ্যমে। তো এর মধ্যে আমার তো মনে হয় প্রবাসী খাত যেটি সবচাইতে একটা বড় একটা জায়গা রয়েছে, যেখানে আমাদের ট্র্যাডিশনাল বাজার রয়েছে, তারপর নতুন নতুন বাজার খোঁজা যায়, এবং মানুষগুলো যারা যেতে চায় তাদেরকে আসলে দক্ষতা, একটা প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে যদি পাঠানো যায় তাহলে তো বেশি ভালো। এবং এই প্রতিশ্রুতি পূরণে সেই প্রশিক্ষণের পরিকল্পনাটা কি, কতটা প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, মানে সেটা দেখতে হবে সেই প্রশিক্ষণ কেন্দ্রে। তাহলে যদি ধরুন 50,000 তরুণ এখন প্রশিক্ষণ নিয়ে থাকে, আমরা ধরে নিতে পারি যে 50,000 কাজ হবে, দেশে হোক বিদেশে হোক। আমি বলছি সেটাও শুরু হয়েছে কিনা, মানে ফ্যামিলি কার্ড বা এই ধরনের আর্থিক সহায়তা দেওয়া সহজ। এটা মানে যেহেতু সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছে, আমি এর বিরোধী না, কিন্তু আমরা তো একটা সাহায্য কি বলে মানে অভাবী দেশ করতে চাই না। সবসময় সাহায্য নেবে এরকম দেশ, হাত পাতবে এরকম দেশ করতে চাই না। আমরা চাই একটা স্বাবলম্বী দেশ, প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করা। তার পরিকল্পনা কি আছে? এখানে যেটা বলা হচ্ছে নারীর কিছুটা ক্ষমতায়ন হবে এবং ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন কোথায়? নারী ক্ষমতায়ন আপনি জাতীয় সংসদে আমরা তো দেখি যে নারী সেই পুরনো ধারায় যে 50 জন যে পুরুষ সদস্যরা তাদের নির্বাচন করে, জনগণের ভোটে নির্বাচিত হন না। এমন যদি দেখতাম যে বিগত সংসদে যারা কি বলে কারচুপি নির্বাচন বা ভুয়া নির্বাচনের মাধ্যমে যে সংসদের যে কাঠামো, সেই কাঠামো থেকে বেরিয়ে আসছে, এত সংস্কার কমিশন হলো, এত প্রস্তাব হলো, এত জুলাই সনদ হলো, কিন্তু নারীর জন্য সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করা গেল না। মানে আমাদের দুর্বলতা আছে। তো আমরা সংস্কারের কথা বলি, মনের সংস্কারটা হয় না, যে আমরা নারীর ক্ষমতায়ন চাই। কোথায়? নারী কি নিরাপদ এখন? আগের চেয়ে কি নিরাপদ বোধ করে? মানে ওরকম পরিবেশকে আমরা করতে পেরেছি। হ্যাঁ, এই জন্য যে এই 2 মাসের সরকার দায়ী না হয়তো, বা তাদেরকে আমরা দায়ী করতে পারবো না, কিন্তু অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকার, মানে এটা তো ধারাবাহিকতা। 55 বছরে আমরা কতটা অগ্রগতি করেছি। আমাদের পাশের দেশগুলো, অন্য দেশগুলো একই সময়ে বা কাছাকাছি, ভিয়েতনামের কথা চিন্তা করুন, সেখানে প্রতিটি মানুষ স্বাবলম্বী, প্রতিটি মানুষ স্বয়ংসম্পূর্ণ, এবং তারা অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে মানে অনেক এগিয়ে গেছে। তা আমরা পারিনি কেন? তারা কেন পারলো? আমরা এই রাজনৈতিক ঝগড়া বিবাদ এটা চলতেই আছে। সংসদে আপনি দেখুন যে এই গত দেড় মাসে সংসদের জনগণের সমস্যা নিয়ে কতটা আলোচনা হয়েছে। আর জুলাই সনদ বা এই যে কে মানে 71-24 নিয়ে কত বিতর্ক হয়েছে। 71কে ধারণ করেই কিন্তু আমাদের এগোতে হবে, 24কে ধারণ করে এগোতে হবে। আবার 71-এ মুখোমুখি 24কে করা যাবে না। অনেকে তো 71-এর গুরুত্ব কমাতে 47 নিয়ে আসে, মানে অপ্রয়োজনীয়ভাবে, অপ্রাসঙ্গিকভাবে, এবং তাদের মনোজগতে হয়তো 47 আছে। এটা কালকে সরকারি দলের অনেক নেতা, অনেক এমপি বলেছেন। কিন্তু আমরা আর কত ঝগড়া করব, আর কত বিতর্ক করব? তার চেয়ে বরং বর্তমান যে সমস্যাদের সংকট, সেগুলোর বর্তমান সমস্যা নিয়ে যে এই জাতীয় এবং আপনার নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে একটা অফিস করতে হবে এমপির জন্য, কেন? আমাদের দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে তো সিস্টেম বদলের জন্যই কিন্তু জুলাই অভ্যুত্থান, সিস্টেম বদলের জন্যই জুলাই সনদ, সিস্টেম বদলের হবে। যেহেতু এই সরকার বলছে তারা যেভাবে জুলাই সনদ করেছে, হবে বলা আর করা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা আশা করি যে করবে। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে আসলাম যে জুলাই সনদ এবং সংবিধান সংশোধনের জন্য আইনমন্ত্রী তিনি একটা কমিটি করার ঘোষণা দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। সেখানে বিরোধী দলের কাছ থেকে নাম চাওয়া হচ্ছে 5টি নাম, কিন্তু তারা বলছে যে এখনই তারা রেডি না, প্রস্তুত না, আলোচনা করে পরে তাদের মানে এই বিষয়ে সিদ্ধান্ত তারা যোগ দেবে কি দেবে না, বা নাম দেবে কি দেবে না। এই যে সংবিধান সংশোধন, এখন বিরোধী দল বলছে সংবিধান পুরো চেঞ্জ করতে, আর সরকারি দল বলছে সংশোধন করে। এই যে একটা বিতর্ক এবং চলছেই এটা নিয়ে, এই বিতর্কের তো অবসান হতে হবে। অবসানটা কীভাবে হবে? আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন 5ম সংশোধনী হয়,
যে যে সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো, তখনও সরকারি দলের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল। বিরোধী দলের 2জন সদস্যের নাম দিতে বলেছিল, কিন্তু তারা দেয়নি, কারণ তারা মনে করেছেন যে সরকার যা করবে, সরকারি দল যা করবে সেটা হচ্ছে একতরফা জবরদস্তিমূলক চাপিয়ে দেবে। তো এখানেও বিরোধী দলের মধ্যে কিন্তু এই সংখ্যাটা আছে। কিন্তু এখানে তো সরকারি দল 7 জন, বিরোধী দল 5 জন এবং অন্যান্য থেকে মোট 17 জনের কমিটি হবে, তাহলে তো সরকারি দল যাই হোক, সে যেটা হোক, এখন সরকারি দল এবং সরকারি দলের সহযোগী দল, মিত্র দল বা স্বতন্ত্র সদস্য, তারা মিলে নিশ্চয়ই বিরোধী দলের চেয়ে বেশি হবে। আচ্ছা, হলো না, ওই কমিটি যে সংশোধনী প্রস্তাব হাউজে আনবে সেটাই যে পাশ হবে এমন নিশ্চয়তা নাই। কারণ আমরা তো দেখলাম 17 সদস্যের কিন্তু আরেকটি কমিটি হয়েছিল এই জুলাই সনদ নিয়ে, যে সংবিধান অধ্যাদেশগুলো, অন্তর্বর্তী সরকারের আমলে যে অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে সংসদে উপস্থাপনের জন্য 17 সদস্যের কমিটি ছিল। সেখানে বিরোধী দলের 5 জন ছিল, সরকারি দলের 12 জন ছিল। হ্যাঁ, এবারে ভারসাম্য আনা হয়েছে অনেকখানি, আর এটাকে আমরা ভালো পদক্ষেপ মনে করি। কিন্তু বিরোধী দলের যে আশঙ্কা, যে সংসদে আমরা যেটাই উপস্থাপন করি, যত ভালো সুপারিশ করা হয়, যদি সরকারি দল রাজি না হয় সেটা পাস হবে না, কারণ তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। এখন আমি মনে করি যে এটা প্রকাশ্যে তো আমরা বিতর্ক দেখছি, এটা ব্যক্তিগত পর্যায়ে 2 সংসদ নেতা, বিরোধী দলের নেতা আলোচনা করতে পারেন, এবং আইনমন্ত্রী, বিরোধী দল তো বলছে তারা ছায়া সরকার করবে, তাই আইনমন্ত্রীর বিপরীতে তারা কাকে ছায়া সরকার প্রধান, মানে ওই মন্ত্রণালয়ের কাকে ছায়ামন্ত্রী করতে চান, তার সাথে আলোচনা হতে পারে। এটি অনেকটা কারিগরি, অনেকটা মানে রাজনৈতিক, এই দুটোর সমন্বয় ঘটতে হবে। যদি রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, যেহেতু এই জুলাই সনদের দাড়ি কমা সব পূরণ করতে হবে, বিরোধী দলের হচ্ছে যে সমস্যাটা এসেছে, কিন্তু জুলাই সনদ যে এটা স্বাক্ষর হয়েছে সেখানে বিএনপির আপত্তি সহ, কিন্তু সাংবিধানিক আদেশে যখন এটা আবার এই আদেশ আকারে যখন এই জুলাই সনদ লেখা হয়েছে, তখন সেখানে এই আপত্তির কথাটি নেই। কিন্তু এই আপত্তি সহ তো মানুষ তাদেরকে ভোট দিয়েছে, ক্ষমতায় পাঠিয়েছে। এটা তো সরকারি দলের কথা, সরকারি দলের তো এই যুক্তি না, কিন্তু এখানেও কথা আছে যে আপত্তি সহ ভোট দিয়েছে। এখন আপত্তি সহ যদি ভোট দেয় যে কোনো বিষয়ে, সেখানে যৌক্তিক যে মানুষের আকাঙ্ক্ষাটা, যেমন ধরেন আমি একটি বিষয় বলি, উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে। এখন উচ্চকক্ষ বিএনপি বা সরকারি দল বলছে যে নিম্নকক্ষের সদস্যদের ভোটে, আর বিরোধী দল বলছে বা ওই সাংবিধানিক আদেশে আছে এটি হতে হবে আনুপাতিক হারে, ভোটারের হারে। তা আমি তো মনে করি যে এখানে সরকারি দলের একটু ছাড় দিলে তাদের কোনো সমস্যা আছে। যদি সংসদ এখানে ছাড় দিলে তো সংখ্যা গরিষ্ঠতার না, সংখ্যার তো কোনো সমস্যা হয় না, অন্তত এই সংসদে হবে না, কারণ এমনিতেই তাদের 2/3 বেশি সদস্য আছে। এখন 212 জন, তাই তো? জি না, 8 জন ওরকমই, এরকম। এর সাথে মিত্র দলের আরও কয়েকজন আছে, তারপরে যোগ হচ্ছে 36 জন নারী সদস্য। এরপর যদি তারা অর্ধেকও পায় উচ্চকক্ষে, তাতে তাদের সমস্যা না, কিন্তু তাহলে বিরোধী দলের একটা দাবি মেনে নেওয়া হলো, বা সাংবিধানিক আদেশে বা জুলাই সনদের এখন আপত্তি থাকতেই পারে। যেমন ভোটের রেশিওতে যদি উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে বিএনপি ভোট পেয়েছে কত? 50% নিশ্চয়ই, 50% বেশি, তাহলে অর্ধেক। হ্যাঁ, ভোটের রেশিও কি 50% বেশি, মানে পপুলার ভোট যেটা? হ্যাঁ, পপুলার ভোটের অনুযায়ী, তাহলেও সেখানে কিন্তু তারা 50% পায়। আপনি মনে আছে নির্বাচনের আগে বড় বিতর্ক ছিল, এবং যেটি অপ্রকাশ্য বিতর্ক, এবং মানুষের মধ্যে যেটা আলোচনা ছিল যে এই একটা ঝুলন্ত সংসদ হবে, এবং সরকার তো অন্তর্বর্তী সরকারে কেউ চেয়েছিলেন, এবং দেশি বিদেশি অনেক যারা এই সংস্কারের পক্ষে ছিলেন, যারা এত তৎপরতা করেছেন, তাদের অনেকের ছিল যে ঝুলন্ত সংসদ না হলে, অথবা 2/3 কোনো দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা না হলে সব গায়ের জোরে করবে, অতীতের
অতীতে এরকম বহু উদাহরণ আছে। সুতরাং তখন আর এই সংস্কার কোনো হবে না। তা সেক্ষেত্রে আমি মনে করি বিএনপিকে কিছু ছাড় দেওয়া উচিত, একটু মানে ছাড় দিলে তার কোনো ক্ষতি নেই। মানে সংখ্যাগরিষ্ঠতাই কিন্তু একমাত্র গণতন্ত্র না। তাহলে তো আওয়ামী লীগও এর চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, 230টি আসন পেয়েছিল, এবং মিত্রদের নিয়ে মানে বিএনপির 30টা বাদে সবই কিন্তু তারা পেয়েছিল। তাতে গণতন্ত্র রক্ষা করতে পেরেছে তারা। এবং তাদের মনে রাখার কথা, তারপরের নির্বাচনটি কিন্তু তারা তত্ত্বাবধায়কের অধীনে করতে পারেনি। 230টি আসন পাওয়ার পরও, 30টি না 260টি বলেন, কারণ এই বিএনপির 30টি ছাড়া 270টি আসন পাওয়ার পরও তারা পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে করতে সাহস পায়নি যে আগামী নির্বাচনে হেরে যাবে। এখন এই সরকারের জন্য কিন্তু এটি প্রশ্ন। এই সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করবে না, কিন্তু তাদের চিন্তা করতে হবে জুলাই সনদে থাকুক বা না থাকুক, তারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না আশা করি যাতে পরবর্তীকালে তাদের জয়ের পক্ষে বা তারা মানুষের আস্থা হারান। আচ্ছা, আমরা একটু আরেকটা প্রসঙ্গে আসি। জ্বালানি, যেটি নিয়ে কিছুটা কথা হচ্ছিল, জ্বালানি তেলের যে ঘাটতি ছিল সেটি এখন নেই। তবে সরকার যে 8টি বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে, তারা এখন পর্যন্ত তেল সরবরাহ করেনি। আশা করা হচ্ছে যে আগামী মাসে প্রথম জাহাজটি আসবে। কিছুটা কাটার মানে সম্ভাবনা তো, জ্বালানি যে সংকট ছিল। এর মাঝে আমরা দেখলাম যে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল সরকার। বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে এটি আগেই বাড়ানো হয়েছে, সেই দামের সাথে সমন্বয় করেই লোকাল বাজারে সয়াবিনের বিষয়টা পরে আসি, আগে জ্বালানি মানে জ্বালানির বিষয়টা আসি। জ্বালানির তো সরকার আমরা সংকটটা বৈশ্বিক সংকট, এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ থেমে গেলে, যুদ্ধ যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি স্থায়ী চুক্তি হয়, হয়তো কালকে এই সংকটটা থাকবে না। কিন্তু তারপরও গত 2 মাসে যে ধাক্কাটা হয়েছে সেটা সামাল দেওয়া খুব কঠিন। বাইরের বাজারে প্রায় দেড় গুণ 2 গুণ তেলের দাম হয়ে গেছে। 57-60 ডলারের সেটা $110 পর্যন্ত উঠেছে। প্রথমত হচ্ছে যে আমরা যে দামে আগে তেল কিনতে পেরেছি সেই দামে কিন্তু কিনতে পারবো না। এটি একটি সরবরাহের ব্যবস্থা। আরও একটি সংখ্যা তৈরি করে, আপনি যখনই দেখলেন এই খবরের পর আবার এই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন হয় কিনা, কারণ গত 2 দিনে আমরা লাইন দেখিনি। কারণ একটা কারণ যারা তেল মজুত করেছিল, দাম বাড়ানোর কারণে তারা সেটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে এই যে আমাদের একটা জাতিগত অসততা, এটাও দেখার বিষয়। যারাই এর সাথে জড়িত, সেটা ক্ষুদ্র বাইক চালক সহ শুরু করে পেট্রোল পাম্পের মালিক, সবাইকেই ধরার, অথবা যাদের অর্থবান যারা এই তেল মজুত করে রাখছেন। তো সরকারের ওই তদারকি তো নাই, ওই ব্যবস্থাপনা নাই। হ্যাঁ, আর অনেক সমালোচনা তদারকি বাড়াতে হবে। ধন্যবাদ। আসলে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। অনেক চমৎকার আলোচনা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।